যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকজন বিচারপতি সম্পর্কে যে কথা বলেছেন, সেখানে তিনি বলেছিলেন যে সেই বিচারপতি নাকি বিচারপতি অমৃতা সিনহাকে বলেছিলেন এই দুটি মামলার বিষয়ে, সেই জন্য তাদের সঙ্গে যেহেতু সেই বিচারপতিকে বলেছিলেন এবং সেই বিচারপতির ঘরে মামলা চলছে, তাই তারা মনে করেন যে সেটি ট্রান্সফার হওয়া উচিত বলে সেটা তাদের সাবমিশন ছিল। প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে জানতে চান যে আপনারা অভিযোগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে, আর মামলার হিয়ারিং চলছে অন্য একজন বিচারপতি, তাদের মধ্যে সম্পর্ক কি? তখন তারা সেই এক্সপ্লানেশন দিয়েছেন, তারা নিজেরাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে প্রার্থনা সেটা নিজেরাই নট প্রেস করে দেন। এই বেঞ্চ বদল করতে করতে শেষে বলবে যে হয়তো যে কোন আমাদের এখন নেতার বেঞ্চে করতে হবে। অভিষেক ব্যানার্জি ফের একবার রিট পিটিশন দিয়ে একই অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংক্রান্ত, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? এই অভিযোগ তো শেষই হচ্ছে না সুপ্রিম কোর্টে। দেখুন, এর আগেও তিনি করেছিলেন, একটি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনারা জানেন সৌমেন নন্দীর মামলায়, এবং সেখানে রেজিস্ট্রি সেটিকে বাতিল করে দেন, বলেন আপনি যদি মনে করেন তাহলে নতুন কিছু করতে পারেন। আপনার মামলা, হ্যাঁ, সেটা তো বলেছিলেন, যদিও আমাকে কপি সার্ভিস করেননি, কিন্তু সেটা ডিসমিস হয়ে গেছিল। ফলে রেজিস্ট্রি থেকে পরবর্তীতে নতুন করে রিট পিটিশন দাখিল করেন এবং গতকাল যেটা দেখেছি সেটা হলো যে চিফ জাস্টিস তাকে প্রশ্ন করেন যে এই যে রিট পিটিশনের মাধ্যমে একজন সিটিং জাজের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন, তা আদৌ করা যায় কিনা, তার যৌক্তিকতা আছে কিনা। যাই হোক না কেন, তার আইনজীবী ওই প্রেয়ারটি প্রেস করেননি। তিনি বলেছেন ওই প্রেয়ার নিয়ে তিনি আর এই রিট পিটিশনে অগ্রসর হতে চান না, কিন্তু অন্য প্রেয়ার যেটা আছে সেটা নিয়ে অগ্রসর হতে চান। অর্থাৎ এই মামলা দুটি, এই সৌমেন নন্দী এবং রমেশ মালির মামলাগুলো সরিয়ে নেওয়ার বিষয়। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল যে যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকজন বিচারপতি সম্পর্কে যে কথা বলেছেন, সেখানে তিনি বলেছিলেন যে সেই বিচারপতি নাকি বিচারপতি অমৃতা সিনহাকে বলেছিলেন এই দুটি মামলার বিষয়ে, সেই জন্য তাদের সঙ্গে যেহেতু সেই বিচারপতিকে বলেছিলেন এবং সেই বিচারপতির ঘরে মামলা চলছে, তাই তারা মনে করেন যে সেটি ট্রান্সফার হওয়া উচিত বলে সেটা তাদের সাবমিশন ছিল। যদিও প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে জানতে চান যে আপনারা অভিযোগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে, আর মামলার হিয়ারিং চলছে অন্য একজন বিচারপতি, তাদের মধ্যে সম্পর্ক কি? তখন তারা সেই এক্সপ্লানেশন দিয়েছেন। যাই হোক না কেন, তারা নিজেরাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে প্রার্থনা সেটা নিজেরাই নট প্রেস করে দেন। ফলে বুঝতেই পারছেন যে এইভাবে হয় না। দেখুন, আমাদের দেশের আইনি ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কিছু সেটেল প্রিন্সিপাল আছে। আপনার কাউকে ভালো লাগছে না, কারোর নির্দেশ পছন্দ হচ্ছে না বলেই আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে রিট পিটিশন দাখিল করতে পারেন না। তার নির্দিষ্ট ফোরাম আছে। আপনি যদি চান যে কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা হোক, তার জন্য নির্দিষ্ট ফোরাম আছে। সেটা ওই কোনোভাবেই একটা রিট পিটিশন দাখিল করে ম্যান্ডামাস চাওয়া হতে পারে না। তো যাই হোক না কেন, করেছেন, পরবর্তীতে বুঝেছেন যে হয়তো ঠিক হচ্ছে না, তাই নট প্রেস করে নিয়েছেন। কিন্তু তৃতীয় কোনো বেঞ্চ গঠন করতে হবে, অমৃতা সিনহার ঘর থেকে তার মামলা সরিয়ে নিতে হবে, এই আবেদনটা কিভাবে দেখেন? দেখুন, এই বেঞ্চ বদল করতে করতে শেষে বলবে যে হয়তো যে কোন আমাদের এখন নেতার বেঞ্চে করতে হবে বা আমার আত্মীয়র বেঞ্চে করতে হবে। দেখুন, এরা যাই বলুক না কেন, আসলে কি বলুন তো, আসলে আপনিও জানেন, আমিও জানি, প্রত্যেকেই বুঝতে পারছেন যেখানে পর্বত প্রমাণ চুরি হয়েছে। পার্থ জেলে আছে, মানিক জেলে আছে। পার্থ আর মানিক সব খেয়ে গেছে, আপনিও জানেন সত্য নয়, আমিও জানি সত্য নয়। পার্থর উপরেও লোক আছে, মানিকের উপরেও লোক আছে। এখন এই মূল তদন্তটা এই পার্থর উপরের লোককে খোঁজার তদন্ত চলছে, আর সেখানেই অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে যে পার্থর উপরে উঠলেই
এই বুঝে কান মাথা গেল। তাই কান মাথারা এখন ছুটে ছুটে বেড়াচ্ছেন, তাতে কান মাথা বাঁচবে না, ও কানও যাবে মাথাও যাবে। আমি বলছি এই দুর্নীতির বিগেস্ট বেনিফিশিয়ারি নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগেও বলেছি, আবারও বলছি, এবং তিনি এর বেনিফিট পেয়েছেন। আর তিনি বেনিফিট পেয়েছেন বলেই তিনি এই চাকরিগুলোকে বাঁচাতে চান। এই যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে, তারা তো ভোটের সময় প্রিজাইডিং অফিসার ছিল। দেখছেন না এই যে বিডিওরা তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে। কেন? সাদা খাতার মাস্টার আছে, সাদা খাতার ভিডিও নেই? একটা সাদা খাতার ভিডিও তো দেখছি এখন, মানে সে তো আবার লাইভ করছে, ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ছে, সাদা খাতার ভিডিও। সবাই জানে সাদা খাতার ভিডিওকে, হাইকোর্টে মামলাও চলছে। তো যারা যারা আছে তারা জানেন যে তারা কাকে টাকা দিয়ে এসব পেয়েছেন, আর যে টাকাটার কোন রুটে গেছে, কোথায় পৌঁছেছে, এটা যারা জানেন তারা অনেকেই আতঙ্কিত হচ্ছেন, আর ভবিষ্যতে আরো অনেকে আতঙ্কিত হবেন। কিন্তু একটা কথা বলি, অনেকেই চেষ্টা করছেন দিল্লি যাত্রার মাধ্যম দিয়ে বেঁচে থাকবো, দাদা বাঁচাও বলে পায়ে পড়ে গিয়ে বেঁচে থাকবো। বেশি দিন বাঁচতে পারবেন না। কিন্তু এই সংক্রান্ত লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বিচারপতির এজলাসে জানিয়েছে ইডি। আলটিমেটলি সম্পত্তি বাজেয়াপ্ত করলে কি দুর্নীতি তদন্ত শেষ হবে বলে আপনার মনে হয়? একদমই না। এগুলো শুধু সম্পত্তি বাজেয়াপ্ত করলে হবে না। একটা কোম্পানির সিও জেলে, সেই কোম্পানির সিইও কোথায়? জেলের বাইরে কেন? প্রশ্ন তো সকলের আছে, কেন জেলের বাইরে? সিও জেলের ভিতরে, তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হচ্ছে, সিইওটা কি করলো? ওটা কেন জেলের বাইরে? আমাদের প্রশ্ন তো সিইওটা জেলের বাইরে কেন? সিও জেলে যেখানে গেছে সিইও সেখানে যাবে, একসাথে মিটিং করবে, জেলের অভ্যন্তরে মিটিং করবে, কোম্পানি নিয়েই মিটিং করবে জেলের অভ্যন্তরে। সিইও আর সিইও একসাথে বসে মিটিং করবে। আমরা চাই যে সিইওর সাথে সিইও মিটিং করুক জেলের অভ্যন্তরে, আর তার সঙ্গে আর দিদিমণি বসে থাকবে। ওকে যেতেই হবে জেলে, ও যা সিদ্ধান্ত গ্রহণ করেছে, গোটা ক্যাবিনেট নিয়ে ওকে জেলে যেতে হবে। আগের দিন লাইভ স্ট্রিমিংয়ে দেখছিলাম আপনি একটা সওয়াল করছিলেন দুর্দান্ত, যে আপনি বলছিলেন যে প্যানেল প্রকাশ করা কেন হবে না সেই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ঘরে। এক্স্যাক্টলি আপনার সাবমিশনটা কি ছিল যদি একটু বলেন দর্শকদের। দেখুন, আমার প্রথমেই বলি যে আমাদের যে নিয়োগের আইন, সেখানে পরিষ্কার বলা আছে কি কি করতে হবে। দেখুন, আমি আগেও বারবার বলছে টাইম পিরিয়ড যারা পর প্যানেল প্রকাশ করা যাবে না, সেটা নিয়ে যেটা আপনারা না, আমি আবারও বলি, দেখুন এই যে আইন তৈরিতে না একটু কিছু গ্রে এরিয়া রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কারণ এই আইনটা 2016 সালের নিয়োগের আইন, এটা কে তৈরি করেছে? পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারটা কে চালান? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2016 সালে যখন ধরুন রিক্রুটমেন্ট রুলসটা তৈরি করেছেন না, যে প্যানেল পাবলিশ করতে হবে এরকম একটা সরাসরি লিখেনি, কিন্তু তার অর্থ এই নয় যে প্যানেল পাবলিশ করতে হবে না। এটাকে কেন এই গ্রে এরিয়াটা রেখে দিয়েছেন? তার কারণ যাতে মালিকরা চুরি করতে পারে। ওই জন্য মালিক এসে বলতো কোর্টে বা যেখানে যে আমার প্যানেল পাবলিকেশন করা কোনো আইন টাইন নেই, ওটাকে আইন তৈরি করে দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য। না, 2016 সালে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন তৈরি করে বলেছেন মানিক ভট্টাচার্যকে, দে যা তুই এই আইনের বলে নিয়োগ কর আর বাজার থেকে টাকা তোল। কাকে নিয়োগ দিলেও জানাতে হবে না, আমি বসে আছি ক্ষমতায়, আমি তোকে এই আইন তৈরি করে দিলাম। এই আইন তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাতে মানিক ভট্টাচার্যরা চুরি করতে পারে, এবং এই চুরি করার পথ বাতলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই জন্য আমি বলি বারবার, গভর্নমেন্ট স্পন্সর করাপশন।
গভর্নমেন্ট এই করাপশন করিয়েছে। গভর্নমেন্ট একবারে জানতে চেয়েছে যে কাকে কাকে নিয়োগ করলে তার লিস্ট দাও, আচ্ছা গভর্নমেন্ট এসে লিস্টটা প্রডিউস করে দিতে পারে। তো ও যা করেছে ও রেকমেন্ডেটরি অথরিটি এই নাও, আমাদের কাছে লিস্ট আছে, না এই লিস্ট মোতাবেক আমি নিয়োগ দিয়েছি। করছে না, চুপচাপ বসে আছে। বোর্ড বলছে আমাদের কাছে আইন নেই, অথচ আইনে কি লেখা আছে তারই ব্যাখ্যায় রাখে যে সকলের মার্কস অ্যাসেস করতে হবে। রাইট। আচ্ছা যার মার্কস অ্যাসেস করেন তার ডাটা থাকবে না আপনার কাছে? আপনি এখন আর এক ধরনের আর এক শ্রেণীর যারা ওই 2 নম্বরই পথে পেয়েছে আর কি, তারা বলছে না না প্রকাশ করা যাবে না। আরে ভাই তুমি চাকরি করছো, কে কে চাকরি পেলো তার নাম প্রকাশ করা যাবে না? তাদের নাম্বার প্রকাশ করা যাবে না? মানে ভাবুন, পশ্চিমবঙ্গে এরকম রাজত্ব চলছে যেখানে কে প্রাইমারি স্কুলের টিচার হলো এটা প্রকাশ করতে ভয় পায়, তার নাম্বার কত এটা প্রকাশ করতে ভয় পায়। তার কারণ তারা জানে যে এটা যদি পুরো ডাটাটা প্রকাশ হয়ে যায় তাহলে ওই ইন্টারভিউ মার্কস আর অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে বাকিটা সকলের মার্কস ক্যালকুলেশন করতে পারবে। কারণ মাধ্যমিকে বরাদ্দ নাম্বার কত, এইচএস এর বরাদ্দ নাম্বার কত, ট্রেনিংয়ের জন্য বরাদ্দ নাম্বার কত, টেটের জন্য বরাদ্দ নাম্বার কত, এইগুলো আইন আছে, বলা যে মাধ্যমিকের জন্য 5, এইচএস এর জন্য 10, এইভাবে বলা আছে। ট্রেনিংয়ের জন্য 15, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5, টেটের জন্য 5, তো এইভাবে বলা আছে। তো সেটা যদি হয় তাহলে তারা সে নাম্বার ক্যালকুলেট করতে পারবে নিজেরা। তাহলে তো জেনে যাবে যে ওই ব্যক্তিটি যে যাকে চাকরি দেওয়া হয়েছে তার প্রাপ্ত নাম্বার আমার থেকে কম। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্টের মার্কসটা আটটে করে জেনে নেবে, প্রাপ্ত নাম্বার কম, তাহলে সে চ্যালেঞ্জ করবে, তার চাকরি চলে যাবে, মানে যাদের কাছ থেকে পয়সাটা এসে নিয়েছে। তাই প্রকাশ করতে চায় না যে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের তো সব পয়সা, যে ভালো ক্যান্ডিডেট, যার ভালো নাম্বার আছে, পরীক্ষায় ভালো পারফরমেন্স করেছে, ভালো ইন্টারভিউ দিয়ে এসছে, ভালো অ্যাপটিটিউড টেস্ট দিয়ে এসছে। অবশ্য যদিও 2016 সালে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ওই একই করে মানে যাদের নিয়ে নেবে তাদের তো আগে থেকে পয়সা নিয়ে রেখে দিয়েছিল। যার নাম জিজ্ঞাসা করেছে, এমনও ক্যান্ডিডেট আছে যার নাম জিজ্ঞাসা করে আমার কাছে মামলা করেছে, বুঝলি তোমার নাম কি, বাবার নাম কি, বের করে দিয়েছে। দারুণ দারুণ স্টুডেন্ট সব, এই করে সব ইন্টারভিউ না নিয়ে, ওই অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে সব এভাবে বের করে দিয়েছে। আর যাদের নিয়েছে তাদের কিভাবে নিয়েছে বুঝতেই পারছেন, সব আগে থেকে সিলেক্টেড হয়েছে, এরা পয়সা দিয়েছে, এদের নেব তাদের নিয়েছেন চাকরিতে। আমি বলছি না সবাই অদক্ষ, কিন্তু অনেকে অদক্ষ আছেন, অনেকে যাদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে পাওয়ারই কথা নয় তাদের দিয়েছেন চাকরি, তাদের চাকরি বাতিল করে যোগ্যদের দিতে হবে। আর ওখানে আইনে বলা আছে কিভাবে মার্কস অ্যাসেস করা হবে, কাদের কাদের মার্কস অ্যাসেস করতে হবে, সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের মার্কস অ্যাসেস করতে হবে। আমি সেই ডাটাটা চেয়েছি, সেই ডাটাটা আদালতে প্লেস করতে কি অসুবিধা, প্লেস করতে পারছেন না। বোর্ড সাবমিশন করছে, বলছে আমাদের কাছে সেই ডাটা নেই। মানে ভাবুন, একটা 2016 সালের সিলেকশন প্রসেসের তার তথ্য নেই বোর্ডের কাছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর আগের দিন ওপেন সাবমিশন করেছে। এটা হচ্ছে বোর্ড, এটা হচ্ছে সিলেকশন প্রসেস, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিয়োগ প্রক্রিয়া। মানে ভাবুন, নিয়োগ করে দিয়েছে তার তথ্য নেই, মানে নিয়োগ করে যেন পয়সা নেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি পুড়িয়ে ফেল। ডাটা হাফিস করেছে, তথ্য হাফিস করেছে। কেন ডাটা থাকবে না? তুমি একটা নিয়োগ করলে নিয়োগে ডাটা থাকবে না, তথ্য থাকবে না? 2016 সালের নিয়োগ, এখনো সেটা নিয়ে কত মামলা পেন্ডিং, তার তথ্য থাকবে না? ছেড়ে দেবো নাকি? ও তথ্য নেবো, তবে ওকে নামতে দেবো 14 তারা থেকে। ও ভাবছো রাস্তায় বসে এই নাটক করবো, দিয়ে টুক করে কালীঘাটে ঢুকে দেবো, ঢুকতে দেবো না, ওকে ঠেলে 14 তলায় তুলে দেবো। দেবো ডাটা দিয়ে যাবি, তথ্য দিয়ে যাবি, তবেই নামতে দেবো। তথ্য ওকে দেয়া করাবো, ওকে দিতেই হবে তথ্য। ও যদি পুড়িয়ে ফেলে ও উদ্ধার করে আনবে ওকে, নাহলে ওই রাস্তায় বসে যা ঠেলে তুলে দেবো ওকে। এই হাজার হাজার লাখ লাখ ছেলেকে বঞ্চিত করে নাটক করছো এখানে।
তোমার যদি মনে হয় যে ওই 100 দিনের কাজের টাকা পাচ্ছ না কেন, অরিজিনাল জুরিসডিকশনে মামলা করছো না কেন? তুমি জানো মামলা করতে গেলে তথ্য দিতে হবে। এই সরকারের সব থেকে বড় চুরি যদি কিছু হয়ে থাকে সেটা হলো তথ্য চুরি, তথ্য হাফিস। এরা হচ্ছে তথ্য চোর একটা সরকার, একটা তথ্য রাখেনি, 2 নম্বরই করেছে আর তথ্য হাফিস করেছে। এরকম তথ্য চুরির সরকার পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলবে। নিঃসন্দেহে পাশে বসে কথাগুলো শুনলে শিহরণ জাগে, যদিও এই শিহরণ নিঃসন্দেহে আমাদের সুখ স্মৃতি দেয় না। তথ্য নেই, তথ্য চুরি করেছে এই অভিযোগ যখন শুনতে হয় তাহলে নিঃসন্দেহে প্রশ্ন ওঠে, সরকারের বেসিক কাজই তো এটা, যারা চাকরি দিয়েছে তাদের মার্কস প্রকাশ করা, সেই তথ্য সংরক্ষিত রাখা। এটা তো শুধু সংরক্ষণ নয়, এটা একটা ইতিহাস। সেই ইতিহাসটাকে কার্যত অন্য উপায় মুছে ফেলা হলো না তো? এই প্রশ্ন আমার অন্তত থাকলো। কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কি মতামত। ধন্যবাদ। নমস্কার।